আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজ সংকেতক অপেক্ষায়। ইরানের সামরিক স্থাপনা অঞ্চলে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে অনেক দূর থেকে। গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি যুবক নিহত। খাবারের দাম বেড়েই চলেছে, যুদ্ধের প্রভাব কি রাশিয়ানদের পকেটে? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উত্তেজনা নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে যে তেহরান এবার তাদের আস্তিন থেকে সবচেয়ে শক্তিশালী এবং কৌশলগত কার্ডটি বের করেছে, যা ওয়াশিংটনের মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই বিষয়টি শুধুমাত্র সামরিক শক্তির আস্ফালন নয়, বরং এর পেছনে রয়েছে গভীর কূটনৈতিক এবং অর্থনৈতিক এক নতুন সমীকরণ, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান এবার সরাসরি সংঘাতের পথে না গিয়ে এমন এক কৌশল অবলম্বন করেছে, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং চাপের রাজনীতিকে অকার্যকর করে দিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী এবং জ্বালানি তেলের বিশ্ববাজার নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে ইরান যে নতুন করে তাদের অবস্থান শক্ত করছে, তা পশ্চিমাদের জন্য বড় ধরনের এক সতর্কবার্তা। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ইরান তাদের মিত্র দেশগুলোর সাথে, বিশেষ করে রাশিয়া এবং চীনের সাথে সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা তাদেরকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ বা স্যাংশন কাটিয়ে উঠতে সহায়তা করছে। এবং এই নতুন জোটের মাধ্যমে তারা বিশ্বমঞ্চে প্রমাণ করতে চাইছে যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। তাছাড়া ইরানের হাতে থাকা অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং তারা প্রকাশ্যে জানিয়ে দিচ্ছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বা আক্রমণাত্মক ক্ষমতা এখন এতটাই উন্নত যে কোনো পরাশক্তি চাইলেই সহজে তাদের ওপর চড়াও হতে পারবে না। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে এখন নতুন করে ভাবতে হচ্ছে, কারণ ইরানের এই শক্তিশালী কার্ড আসলে কোনো একক অস্ত্র নয়, বরং এটি হল তাদের আঞ্চলিক প্রভাবে, প্রক্সি নেটওয়ার্ক এবং এশীয় পরাশক্তিগুলোর সাথে জোটবদ্ধ হওয়ার এক সম্মিলিত শক্তি, যা ওয়াশিংটনের ফরেন পলিসিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েক মাসে পারস্য উপসাগরে সামরিক মহড়া এবং কূটনৈতিক তৎপরতা কতটা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল এবং ইরানের মধ্যকার সংঘাত এক নতুন মোড় নিতে যাচ্ছে, কারণ বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তেল আবিব এবার সরাসরি ইরানের মিসাইল ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে, এবং এই প্রস্তুতির পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ বা প্রত্যক্ষ সবুজ সংকেত বা সমর্থনের অপেক্ষা। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং জটিল, কারণ ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক এবং মিসাইল কর্মসূচিকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে আসছে। কিন্তু সরাসরি ইরানি ভূখণ্ডে হামলা চালানোর জন্য যে ধরনের রাজনৈতিক এবং সামরিক ব্যাকআপ প্রয়োজন, তা নিশ্চিত করতেই তারা এখন ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে ট্রাম্পের নীতি সবসময়ই ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে অতি আক্রমণাত্মক বা প্রো ইসরায়েল হিসেবে পরিচিত। সামরিক বিশ্লেষকরা বলছেন, যদি ইসরায়েল সত্যিই ইরানের মিসাইল সাইটগুলোতে হামলা চালায়, তবে তা শুধুমাত্র দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি পুরো অঞ্চলে একটি ভয়াবহ দাবানল ছড়িয়ে দিতে পারে, যেখানে জর্ডান, সৌদি আরব এবং ইরাকের মতো দেশগুলো জড়িয়ে পড়তে পারে। ইসরায়েলের এই প্রস্তুতির মধ্যে রয়েছে তাদের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানের মহড়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের টার্গেট প্র্যাকটিস, যা পরিষ্কার ইঙ্গিত দেয় যে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে ইরানও বসে নেই, তারাও তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে, কারণ তারাও জানে যে কোনো মুহূর্তেই সাইরেন বেজে উঠতে পারে। ডোনাল্ড ট্রাম্পের নাম এখানে বারবার উঠে আসার কারণ হল, তার আগের মেয়াদে আমরা দেখেছি তিনি ইরানের প্রতি কতটা কঠোর ছিলেন, এবং পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে তিনি যে বার্তা দিয়েছিলেন তা ইসরায়েলকে সবসময়ই উৎসাহিত করেছে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে, যেখানে সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা অঞ্চল থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী বা স্তম্ভ আকাশে উঠতে দেখা গেছে।
এবং এই দৃশ্যটি এতটাই প্রকট ছিল যে অনেক দূরবর্তী এলাকা থেকেও সাধারণ মানুষ তা প্রত্যক্ষ করেছেন ও ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে এবং জন্ম দিয়েছে নানামুখী জল্পনা-কল্পনার। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের দামামা বাজছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি কোনো দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বা বিদেশি শক্তির নিখুঁত কোনো ড্রোন হামলা? ইরানের সরকারি মিডিয়া বা রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো প্রাথমিকভাবে বিষয়টিকে একটি সাধারণ অগ্নিকাণ্ড বা কারিগরি ত্রুটি হিসেবে বর্ণনা করার চেষ্টা করলেও স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং আন্তর্জাতিক স্যাটেলাইট ইমেজ বিশ্লেষকরা ভিন্ন কথা বলছেন। সামরিক স্থাপনাগুলোতে সাধারণত কঠোর নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখা হয়, তাই সেখানে এ ধরনের বিস্ফোরণ বা ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়া মোটেও সাধারণ কোনো বিষয় নয়। অতীতে আমরা দেখেছি নাতাঞ্জ বা অন্যান্য পারমাণবিক ও সামরিক সাইটগুলোতে যখনই কোনো সাইবার অ্যাটাক বা স্যাবোটাজ হয়েছে, তখন প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে আসল সত্য বেরিয়ে এসেছে। এই ধোঁয়ার কুণ্ডলী যে এলাকা থেকে দেখা গেছে সেটি ইরানের মিসাইল বা ড্রোন উৎপাদনের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে, যা বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ। যদি এটি সত্যিই কোনো হামলা হয়ে থাকে, তবে তা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অন্যদিকে অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন এটি হয়তো কোনো মিসাইল টেস্ট বা পরীক্ষার সময় ঘটা দুর্ঘটনাও হতে পারে, যা প্রায়শই সামরিক মহড়ার সময় ঘটে থাকে। কিন্তু সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ তারা আশঙ্কা করছেন যে এটি হয়তো বড় কোনো সংঘাতের সূচনা। গাজার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে এবং মানবিক সংকটের যে চিত্র আমরা দেখছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশেষ করে সম্প্রতি ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি যুবকের নিহত হওয়ার ঘটনা সেই ক্ষতকে আরও গভীর করে তুলেছে। এই ঘটনাটি শুধুমাত্র একটি পরিসংখ্যান বা সংখ্যার বিষয় নয়, বরং এটি একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া এবং একটি জনপদের দীর্ঘস্থায়ী বেদনার প্রতিফলন। স্থানীয় সূত্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী গাজার একটি ঘন বসতিপূর্ণ এলাকায় বা রিফিউজি ক্যাম্পের কাছেই হামলা চালানো হয়, যেখানে বেসামরিক নাগরিকদের উপস্থিতি ছিল অনেক বেশি। নিহত যুবকটি হয়তো তার পরিবারের জন্য খাবার বা পানি সংগ্রহের চেষ্টা করছিল, অথবা ধ্বংসস্তূপের মাঝে একটু নিরাপদ আশ্রয়ের খুঁজছিল। কিন্তু হঠাৎ আসা বিমান হামলা বা স্নাইপারের গুলিতে তার জীবন প্রদীপ নিভে যায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে গাজায় এখন আর কোনো জায়গাই নিরাপদ নয়। হাসপাতাল থেকে শুরু করে স্কুল বা আশ্রয়কেন্দ্র সবখানেই মৃত্যুর ছায়া ঘুরে বেড়াচ্ছে। এই যুবকের মৃত্যু আবারও প্রমাণ করল যে এই সংঘাতে সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে, যাদের সাথে রাজনীতির জটিল সমীকরণের কোনো সম্পর্ক নেই। আমরা ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখেছি স্বজনদের আহাজারি, মায়ের কান্না এবং বন্ধুদের নির্বাক দৃষ্টি, যা বিশ্ব বিবেকের কাছে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। গাজার বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জামের অভাব, বিদ্যুৎ নেই এবং বিশুদ্ধ পানির সংকট সব মিলিয়ে এক দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। আর এর মধ্যেই প্রতিনিয়ত বিমান হামলার শব্দ মানুষকে মানসিকভাবেও বিপর্যস্ত করে তুলছে। এই যুবকটির মৃত্যু হয়তো খবরের কাগজে ছোট একটি কলামে জায়গা পাবে, কিন্তু তার পরিবারের জন্য এই ক্ষতি অপূরণীয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে হাজার মাইল দূরে থেকেও এর প্রভাব সরাসরি আঘাত করছে সাধারণ রাশিয়ানদের রান্নাঘরে এবং পকেটে। কারণ খাবারের দাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য দৈনন্দিন বাজার করাটাই এক বিশাল সংগ্রামে পরিণত হয়েছে। যুদ্ধের প্রভাবে পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা বা স্যাংশন, সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এবং মুদ্রাস্ফীতির কারণে রাশিয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বেড়েই চলেছে। একসময় যে ডিম, দুধ বা পাউরুটি সাধারণ মানুষের নাগালের মধ্যে ছিল, এখন তা কিনতে গেলে মানুষকে দুইবার ভাবতে হচ্ছে। মস্কো বা সেন্ট পিটার্সবার্গের সুপারমার্কেটগুলোর চিত্র হয়তো কিছুটা স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু একটু ভেতরের দিকে বা মফস্বল শহরগুলোতে তাকালে দেখা যায় মানুষের হতাশা এবং ক্ষোভ। বিশেষ করে আমদানিকৃত পণ্য যেমন কফি, ফলমূল বা বিশেষ কিছু প্রক্রিয়াজাত খাবারের দাম দ্বিগুণ বা তিনগুণ হয়ে গেছে।
যদিও রুশ সরকার বারবার দাবি করছে যে তাদের অর্থনীতি স্থিতিশীল এবং তারা নিজস্ব উৎপাদনের মাধ্যমে চাহিদা মেটাচ্ছে, কিন্তু বাস্তব চিত্র হল মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষের সঞ্চয় ফুরিয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের খরচ মেটাতে গিয়ে সরকার যে বিপুল পরিমাণ অর্থ বাজারে ছাড়ছে, তার ফলেও মুদ্রাস্ফীতি বাড়ছে। তাছাড়া শ্রমিকের সংকট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেক কর্মক্ষম মানুষ যুদ্ধের ময়দানে বা দেশ ছেড়ে চলে গেছে, যার ফলে কৃষি এবং উৎপাদন খাতে লোকবলের অভাব দেখা দিয়েছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে পণ্যের দামে। একজন সাধারণ রাশিয়ান নাগরিকের জন্য এখন মাসের শেষে বাজেট মেলানো কঠিন হয়ে পড়েছে এবং তারা বাধ্য হচ্ছে তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে বা কম দামি বিকল্প খুঁজতে। এটি শুধু অর্থনীতির বিষয় নয়, এটি একটি সামাজিক সংকটেরও ইঙ্গিত দেয়।